আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি নিয়ে যখন বিতর্ক এবং আলোচনা চলছে, তখন নির্বাচনকালীন সরকারের রূপরেখা আসলো এনজিওদের কাছ থেকে। সংকট সমাধানের জন্য এই প্রস্তাব সবার কাছে কি গ্রহণযোগ্য? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং ব্যবসায়ী রুবানা হক। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দর্শক হিসাবে এই মিলনায়তনে যারা আছেন, আপনাদের প্রশ্নের উপরেই আমাদের এই অনুষ্ঠান হবে। তো আমি আর কথা না বাড়িয়ে একেবারে প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন করবেন আজ জুলিয়েট রোজেটি। ধন্যবাদ। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে সংলাপ শুরু করতে সরকারি দল কোনো আগ্রহ দেখাচ্ছে না। বর্তমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তাদের এই অবস্থান কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে, কি হওয়া দরকার, এটি নিয়ে বেশ কিছু প্রস্তাব অনেকেই ব্যক্তিগতভাবে তুলছেন, কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারাও একটি রূপরেখা দিয়েছে যে নির্বাচনকালীন সরকার কী ধরনের হতে পারে সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আপনার এই প্রশ্ন। আমি শুরুটা করতে চাই শমশের মবিন চৌধুরী আপনাকে দিয়ে। ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আজকে আমরা বিবিসি সংলাপে বসে আছি। বাংলাদেশের মানুষ এই সংলাপের প্রতীক্ষায় আসলে বসে আছে যে আগামী নির্বাচন কিভাবে মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কিন্তু বাংলাদেশের মানুষ সকল পরিসংখ্যান বা জরিপেই দেখা গেছে পরিষ্কারভাবে যে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, অবাধ বা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই। এখন প্রায় শতকরা 70-75% লোক একই কথা বলছে। আমাদের বাংলাদেশে যেটা অনন্য একটা প্রক্রিয়া ছিল, নির্দলীয় একটি নিরপেক্ষ শাসন সরকারের অধীনে নির্বাচন হয়ে আসছে এবং মূলত এই সব নির্বাচনের ফলাফল কিন্তু বাংলাদেশের মানুষ মেনেই নিয়েছিল। এখানে ত্রুটিটা কোথায় ছিল বা যদি আদৌ কোনো ত্রুটি থেকে থাকে সেগুলো হয়তো শুদ্ধ করা যেতে পারে, কিন্তু ইংরেজিতে যে ভাষায় কথা বলে থ্রোয়িং দ্য বেবি আউট উইথ দি বাথ ওয়াটার, এটাতে যদি কোনো ত্রুটি থেকে থাকতো সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়াটা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। এখানে যে প্রেক্ষাপটে প্রশ্ন যে সাম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি প্রস্তাবনা দিয়েছে, এটা তাদেরই একটা মতামত যে কী হতে পারে। আপনারা বিরোধী দল এটাকে কীভাবে দেখেন? যে কথাটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল খুব পরিষ্কারভাবে বলেছে যে একটি মূলত নির্দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হবে যার অধীনে আগামী নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয়। তো সেটাই হচ্ছে মূল কথা, যে নির্বাচনকালীন শাসন ব্যবস্থা যেটা থাকবে সেটা যেন নির্দলীয় হয়। এই কাঠামোটা কিন্তু ক্রমাগত অন্যান্য দেশেও আমরা দেখছি বিস্তৃত হচ্ছে। সেই প্রেক্ষাপট এটা অনেকেই জানেন এখানে যারা আছেন, কিন্তু যে প্রশ্নটা উঠেছে টিআইবি যে প্রস্তাবনাটা দিয়েছে, আপনারা কি এটাকে সমর্থন করেন? কোনো প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে আমরা সমর্থন করি বা না করি সেটা প্রশ্ন নয়, তবে টিআইবির প্রস্তাবে অনেক ইতিবাচক কিছু কথা রয়েছে, সেটি অবশ্যই সকলের বিবেচনার যোগ্য এবং বিবেচনা করেই আমার মনে হয় এটা সমাধানে এসে যেতে পারে। তবে টিআইবিকে আমি ধন্যবাদ জানাই যে তারা সাহস করে এই কথাটা আজকে বাংলাদেশের মানুষের সামনে উত্থাপিত করেছেন। ধন্যবাদ শমশের মবিন চৌধুরী আপনাকে। আমি আসি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আপনাকে। উনি বলছেন যে টিআইবি সাহস করে একটি প্রস্তাবনা দিয়েছে। টিআইবির এই সাহস কেন হলো বা টিআইবি কেন মনে করলো যে এই ধরনের একটা প্রস্তাবনা দেওয়া দরকার? ধন্যবাদ। আমরা সাহস অবশ্যই আমরা মনে করেছি যে আমাদের সাংবিধানিক কর্তব্য এবং অধিকারের জায়গাটা থেকে আমরা কাজটা করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশের দুটি বৃহৎ দল এবং জোট, তাদের মধ্যে যে পারস্পরিক অত্যন্ত দ্বান্দ্বিক সম্পর্ক এবং এমন একটা পর্যায়ে সম্পর্কটা সেটা একবার সংঘাতময়, সম্পূর্ণ বিপরীতমুখী, এবং তার খেসারত দিতে হচ্ছে দেশবাসীকে। এবং যদি এই ধারা চলতে থাকে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকির সম্মুখীন হতে পারে, এবং যার অভিজ্ঞতা আমরা আগে দেখেছি।
2007-08-এর ইতিহাস বর্ণনা করা দরকার নেই, আমরা জানি সেটি কেমন প্রেক্ষিত হয়েছিল। তো এই অবস্থায় যেহেতু, তবে পাশাপাশি একটা জিনিস আমরা দেখেছি যে উভয় পক্ষ থেকে মাঝে মধ্যেই বলা হয় যে আলোচনার দরকার আছে, কিন্তু আলোচনা ওই বিপরীতমুখী ভাষায় বলা হয়। কাজে তারই প্রেক্ষিতে আমরা যেটা মনে করেছি যে আমরা কিছু উপাদান, আলোচনার জন্য কিছু উপাদান তুলে ধরি, এবং সেটি করতে গিয়ে আমরা যেটা করেছি, আমরা একটা সুদীর্ঘ গবেষণা করেছি। অনেকে মনে করেন যে একটা বোধহয় একটা মানে সাময়িক একটা পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা এই কাজটা করেছি, কিন্তু সেটি নয়, আমাদের একটা গবেষণালব্ধ কাজ এটি। আপনারা এই প্রস্তাবনা দেওয়ার পর আপনারা রিয়াকশনটা তো খেয়াল করেছেন যে গভর্নমেন্টের দিক থেকে সরকারি দলের বিভিন্ন নেতা নানাভাবে কথা বলেছেন, এবং এক ধরনের সন্দেহ আপনাদের প্রস্তাবকে নিয়ে কিন্তু করা হচ্ছে, এবং সরকার দলের কোনো কোনো নেতা বলেছেন যে এটা আবার বিএনপির কোনো ফর্মুলা টিআইবি দিচ্ছে কিনা, এটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো যে প্রথমে কিন্তু আমাদের সরকার দল বিরোধী দল উভয় পক্ষ থেকে কিন্তু যে কথাটা জনাব শামসুল মওদুদ চৌধুরী বললেন, সেই এক্স্যাক্টলি সেই কথাটা উভয় পক্ষ থেকে বলা হয়েছে যে টিআইবির প্রস্তাবে ইতিবাচক উপাদান রয়েছে, সেটি আলোচনা করা যেতে পারে। পরবর্তীতে তার অবস্থান পরিবর্তিত হয়েছে, যেমন সেটি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্যের প্রেক্ষিতে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রস্তাব প্রত্যাখ্যানও করেননি, নেতিবাচক কোনো মন্তব্য করেনি। তিনি বলেছেন সমস্যার জটিলতা সৃষ্টি হতে পারে। তার প্রেক্ষিতে আবার যারাই আগে বলেছিলেন তারাই কিন্তু অবস্থান পরিবর্তন করে আবার বলেছেন এটা বিএনপির বক্তব্য। আমি জনাব শামসুল মওদুদ চৌধুরী যেটা বলেছেন তার সাথে একটু যদি আমি একমতে একটু যদি কারেকশন বলি বা সংশোধনী বলি, আমরা কিন্তু নির্দলীয় সরকার করতে হবে সেটা কিন্তু বলিনি, আমরা বলেছি ঐকমত্যের সরকার। আমরা বলেছি, আপনারা পরিষ্কার করেছেন। খুব সংক্ষেপে যদি আপনি বলেন, এমন প্রেক্ষাপটে টিআইবি কি কোনো নাগরিক উদ্যোগকে নিয়ে এটার কোনো মধ্যস্থতা করতে আগ্রহী চায়? খুব সংক্ষেপে বলবেন। এটা নির্ভর করবে যে যাদেরকে নিয়ে মধ্যস্থতা করার কথা তাদের কাছে যদি গ্রহণযোগ্য। আপনাদের কি কোনো আগ্রহ আছে? না, আমরা কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা একটা পরামর্শ দেই, আমাদের এটা হচ্ছে যে অ্যাডভোকেসি বা ক্যাম্পেইনের মতো। তবে সেটা এমন একটা পর্যায়ে যেতে পারে যদি আমাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই, যদি আমাদের সেই স্কিল ক্যাপাসিটি থাকে, আমরা সেটা বিবেচনা করি। ধন্যবাদ ইফতেখারুজ্জামান। এবার দর্শকদের পালা। এই প্রসঙ্গে আপনারা কারা মতামত দিতে চান? বেশ কিছু হাত উঠেছে। আমি একেবারে পেছনের সারিতে একজন হাত তুলেছেন, ওনার কাছে যেতে চাই প্রথমে। নির্বাচনকালীন সরকারের ফর্মুলা নিয়ে কথা হচ্ছে, তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, সরকারের একজন মন্ত্রী খুব সাম্প্রতিক বলেছেন যে এই সরকার স্বৈর সরকার বা স্বৈর শাসক। তিনি এখনও শপথে বহাল আছেন। যখন এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, পূর্ণমন্ত্রী কথা বলতে পারে, তারপর কিভাবে এই স্বৈর শাসনের অধীনে বা স্বৈর সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে? আপনার কি মনে হয় টিআইবি যে প্রস্তাবটা দিয়েছে বা নাগরিকদের তরফ থেকে যে খণ্ড খণ্ড প্রস্তাবগুলো আসছে, এগুলোকে কি বিবেচনায় নেওয়া যায়? বিবেচনায় নেওয়া যায় ঠিক, তবে এই সরকার তার ক্ষমতায় থাকাকালীন এরকম একটা ফর্মুলা তৈরি করাটাও প্রশ্নবিদ্ধ হবে, কেননা সরকারের নিজের লোকদের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ কিছু কার্যকলাপ আমরা ইতিমধ্যে দেখেছি। ধন্যবাদ আপনাকে। এই পাশে হাত তুলেছেন, মাঝখানে আপনি। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই দেশে আমার মনে হয় দরকার নেই। আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে মানে সরকার থাকা অবস্থায় তাদের মাধ্যমে নির্বাচন হয়, এবং আমরা মনে করি যে আমরা সবাই আস্থা রাখতে পারি যে এই সরকারের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তা আপনারা অবশ্যই বিশ্বাস রাখতে পারেন যে আগামী নির্বাচন সঠিক হবে। ধন্যবাদ আপনাকে। তারপরে একজন হাত তুলেছেন আপনি। বর্তমান সরকার যদি গত 4 বছরে সত্যি জনগণকে কিছু দিয়ে থাকে, তাহলে উনি কেন ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন না? তত্ত্বাবধায়ক সরকারকে মানে ক্ষমতা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন না কেন? উনি কি ভয় পাচ্ছেন? আমরা কি ভাববো? এখানে নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা নিয়ে কথা হচ্ছে, নির্বাচনকালীন সরকারের ফর্মুলা, এবং আপনার কি মনে হয় সরকার অনিচ্ছুক, আলোচনা করতে চায় না, এরকম কিছু মনে হচ্ছে? সেটা তো মনে হচ্ছে যে আলোচনা করতে চাচ্ছে না, কারণ তারা বলছে কিন্তু বসছে না তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এই দফায় আরেকজনের মন্তব্য নিতে চাই। এই পাশে সামনে আপনি অনেকক্ষণ হাত ধরে হাত তুলছিলেন। ধন্যবাদ। আমি নির্বাচনকালীন যে সরকার ব্যবস্থা নিয়ে কথা বলা হচ্ছে সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। আমরা দেখেছি যে টিআইবি যে মন্তব্য বা যে মতামত প্রকাশ করে থাকে, যে দলই ক্ষমতায় থাকে সেই দলই বিরোধিতা করে, এটিও করেছে বর্তমান সরকার, আমরা সেটাই দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ঐকমত্যের যে সরকারের কথা বলা হয়েছে, আমি মঈনুদ্দিন খান বাদল ভাইয়ের কাছে বলতে চাই, আমরা দেখেছি যে বাম মোর্চায় থাকা অবস্থায় বাদল ভাই খুব সুন্দর করে কথাগুলো বলেন যে কীভাবে
একটি নিরপেক্ষ আপনার বক্তব্যটা কি সেটা আপনি বলেন। হ্যাঁ, আমি বলতে চাই যে বাদল ভাই, আপনাদের পক্ষ থেকে আপনারা যেহেতু জোটের সাথে আছেন, সেহেতু আপনারাই যে একটা আলোচনার পরিবেশ তৈরি করার জন্য টিআইবি যে মতামতটা দিয়েছে, সেই মতামতের সাথে যদি সম্পূর্ণ একমত না হন, তার মধ্যে কী কারেকশনস আনা যায়, সেই কারেকশনসটুকু করে আপনারা সরকারকে বলতে পারেন কিনা যে আসেন আমরা আলোচনায় বসে একটি ধন্যবাদ আপনাকে। রুবানা হক, আপনার পালা। যে প্রশ্নটা করেছিলেন যে সরকার কি আসলে সংলাপ করতে বা আলোচনা করতে এক ধরনের অনীহা কি দেখছেন সরকারের মধ্যে? সরকার অনীহা প্রকাশ করছেন কিনা এটা নিয়ে মন্তব্য করার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি নই। নাগরিক হিসেবে যদি বলেন তাহলে বলি যে যিনি ক্ষমতায় থাকেন তার পক্ষ থেকে অনীহা প্রকাশ করাটাই মোটামুটিভাবে রীতি অনুসারে চলে। তবে এই সরকার শুনছেন কিনা বা অনড় কতটা অটল এটি ঠিক আসলে, বা সরকার কতটা নমনীয় এটি মাপঝোপ করে বলা যায় না। তবে একই সাথে বলতে চাই, যেরকম রাজনৈতিক দলরা কোন 13 দফাকে নিয়ে আগাবেন, অথবা কাকে পানি খাওয়াবেন আর খেজুর খাওয়াবেন, অথবা রাজনৈতিক দলরা শাহবাগ প্রজন্ম চত্বরকে কে কীভাবে কার স্বার্থে ব্যবহার করবেন, অথবা ফটিকছড়িকে বা ফটিকছড়ি সহিংসতাকে লাল সালাম জানাবেন তাদের নিজস্ব সুবিধার্থে, সেটা আসলে আমাদের দেখার বিষয় নয়। আমরা সাধারণ নাগরিক হিসেবে সুস্থভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে চাই, কর্মক্ষেত্রে যেতে চাই, একটি নিরাপদ ভবিষ্যৎ চাই আমাদের ছেলে মেয়েদের জন্য, দোকানপাট খোলা রাখতে চাই, ব্যবসা করতে চাই। এই জন্য যে পরিমাণ যত ধরনের সংলাপ প্রয়োজন, সেটি সংসদেই হোক বা কারোর বৈঠকখানাই হোক আর যেভাবেই হোক, এটি আসলে আমাদের বিবেচ্য নয়। এই যে টিআইবি যে প্রস্তাবনাটি দিয়েছে নির্বাচনকালীন সরকার নিয়ে, এটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য মনে হয়? সর্বদলীয়, নির্দলীয়, এই নানা রকম বাদানুবাদের মধ্যে আমরা আসলে ঘুরপাক খাচ্ছি। টিআইবি যে ফর্মুলা দিয়েছেন দিতেই পারেন, সিপিডিও আরেকটি ফর্মুলা দিয়েছে, ওটাও হতে পারে। বলছে যেটা সংকট সমাধান হওয়া জরুরি। এখন টিআইবির কাজ ফর্মুলা দেওয়া, টিআইবি ফর্মুলা দিয়েছেন। টিআইবি বলেছে যে 2 দলের মধ্যে একটি সমঝোতা হতে পারে। আমি এই ইতিবাচক জায়গাটিকে সাধুবাদ জানাই। ধন্যবাদ রুবানা হক আপনাকে। মাইনুদ্দিন খান বাদল, কি বলবেন ক্ষমতাসীন জোটের অংশীদার হিসেবে? আপনারা আছেন, 4 বছর হয়ে গেল, নির্বাচন কিভাবে হবে সেটি নিয়ে অনেকেই এক ধরনের আশঙ্কা সংশয় প্রকাশ করছেন। সরকার কি আসলেই কোনো আগ্রহ দেখাচ্ছে না সংলাপে, আলোচনায়? দেখুন, আমি মোটামুটি স্পষ্ট কথা বলি এবং স্পষ্ট কথা বলার জন্য মাঝে মধ্যে সমস্যায়ও পড়তে হয়েছে। আমি প্রথম একটা কথা বলি, সেটা হলো এই সোসাইটিতে, আমাদের দেশে there is a inborn antagonism. আপনি সেটাকে পাশ কাটিয়ে বহু কথা বলবেন, ওই অ্যান্টাগনিজম যখন সামনে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু বিষয়টি ভিন্ন রূপ নেবে। অ্যান্টাগনিজমটা কি, এইখানে যারা বসে আছে তারা এই মুহূর্তে ফিল করছে 13 দফা, 12 দফা, 14 দফা এগুলোর মাধ্যমে। আমি সোজা সাপটা মনে করি, where there is democracy, dog barks. Where there is no democracy, dog may bite. যে দেশে গণতন্ত্র আছে ওই দেশের কুকুরগুলো ঘেউ ঘেউ করে, আর যে দেশে গণতন্ত্র নাই ওইখানে কুত্তা কামড়ায়। সো নিশ্চয়ই আমি কামড়ানো পছন্দ করব না, আমি ঘেউ ঘেউ পছন্দ করব। সুতরাং আলোচনা গণতন্ত্রের ইন্টিগ্রাল পার্ট, এটার মধ্যে কোনো নতুন করে রং চং দেওয়ার দরকার নেই। কিন্তু আমি যে প্রশ্নটা আনতে চাচ্ছি, এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইজ দেয়ার। হাইকোর্ট যে রায় দিয়েছে নির্বাচনের ব্যাপারেও তো তারা তত্ত্বাবধায়ক বাতিল করে যে রায়টা দিয়েছে সেখানে যে যা পারে সেভাবে বলে, পুরো শব্দটা বলে না। হাইকোর্টের রায় হলো যে তত্ত্বাবধায়ক সাংঘর্ষিক বাতিল করলাম, আরও 2টো নির্বাচন, রিমেম্বার মাই ওয়ার্ডস, আরও 2টো নির্বাচন সংসদ যদি চায় তাহলে তত্ত্বাবধায়কের অধীনে করতে পারে। তা আমি চাই নাই ভাই, আমি সংসদ চাইনি। এটার জন্য তো আমি শেষ করি কথাটা, আমি চাইনি, ইট ইজ অ্যাজ ক্লিয়ার এজ দ্যাট। কিন্তু আপনি যদি কনস্টিটিউশনাল প্র্যাকটিসটা করতে চান, রাখতে চান, আপনি নিত্য নতুন যদি সেটা নিয়ে টানাহেচড়া করতে চান, তো আমি তো পাল্টা প্রশ্ন করব, কবে সেই দিন আসিবে যখন
সারা বিশ্বে যে প্রচলিত নিয়মে গণতন্ত্রে নির্বাচন হয় সেই নিয়মটি আপনি ফলো করবেন। আপনার যখন অনুকূল সময় তখন আমার প্রতিকূল সময়, আমার যখন অনুকূল সময় তখন আপনার খারাপ লাগবে। তো হাউ কনস্টিটিউশনালিজম উইল গ্রো। এখন যে প্রশ্নটা আমি উঠেছে, শেষ করি আমার কথাটা দিয়ে। খুব সংক্ষেপে। এক সংক্ষেপে মানে এক সেন্টেন্সে আমি আমার সমস্ত অভিজ্ঞতা ৪৫ বছরের একত্রিত করে একটা মন্তব্য করি। আগামী নির্বাচনে প্রথম যে পার্টিটা যোগদান করবে তার নাম বিএনপি, এটা খেয়াল রাখি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের আর একজনের মতামত দিতে চাই। পেছনে হাত তুলেছিলেন যে আপনি। এটা আমি দেখতে পাচ্ছি যে সরকারের দিক থেকে অনাগ্রহ আছে সংলাপে বসার। এদিক থেকে বিএনপিরও কিছু সমস্যা আছে, যারা সংসদে আসতে চাচ্ছে না। তাহলে কিভাবে সংলাপ হবে তারও কোনো রূপরেখা দিচ্ছে না। সেই জায়গা থেকে আমি দেখছি দুই দলেরই প্রবলেম আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেওয়ার সুযোগ তো আছেই। এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন হুজাইফা বিন সাদেক। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ফটিকছড়িতে হরতাল বিরোধী মিছিলকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা কি সন্ত্রাসী হামলা নাকি সরকারের প্রতি গণপ্রতিরোধ? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে হরতালের সময় সহিংসতা নিয়ে যেখানে ৩ জন মারা গেছেন, বলা হচ্ছে ৩ জনই আওয়ামী লীগের কর্মী বা সমর্থক। তারপরে এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমি শুরুটা করতে চাই ডক্টর ইফতেখারুজ্জামান আপনাকে দিয়ে। ফটিকছড়ির ঘটনা কি বলবেন? ওনার যে প্রশ্ন, এটা কি হামলা, সন্ত্রাসী হামলা নাকি গণপ্রতিরোধ? এটা ঠিক গণপ্রতিরোধ বলা যাবে না। গণপ্রতিরোধের যে অর্থ, সেই অর্থে যে দেশবাসীর একটা বিরাট অংশ সেটার সাথে যে বিষয়টি সেটা তার সাথে সম্পৃক্ত থাকবে। আমি কাজে এটাকে গণপ্রতিরোধ বলতে চাই না। তবে যেটা বলতে চাই, এটা দেশের জন্য খুবই একটা উদ্বেগজনক একটা বিষয়। এবং এটা আমি বলছি যে আমার কাছে মনে হয় যে যদি এই ধরনের ঘটনাকে সরকার এবং বিশেষ করে দুটি বৃহৎ রাজনৈতিক দল এই ধরনের বিষয়ে ঐকমত্য পৌঁছে যদি এই ধরনের বিষয়গুলোকে আরও ফ্লারিশ করতে দেয়, তাহলে আমাদের যে একদিক থেকে মৌলিক আমাদের স্বাধীনতার মূল্যবোধ, আমি দেশের গণতান্ত্রিক যে প্রত্যাশা, সেগুলোর মৌলিক জায়গাগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে আজকে। এবং এইটার মাধ্যমে আমি একটু সাহস করে বলতে চাই যে এটা এমন একটি দৃষ্টান্ত যেটা খুব শীঘ্রই অর্গানাইজড ইনসার্জেন্সি যেটাকে বলা হয়, সেটা মানে সংগঠিতভাবে যেই ধ্বংসাত্মক কার্যকলাপ রাজনৈতিক অঙ্গনে দেশের রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করে তার দিকে যেতে পারে। এবং সেটাই কিন্তু একটা বলবো যে একটা বড় ধরনের দৃষ্টান্ত। এত উদ্বিগ্ন কেন? এই ধরনের রাজনৈতিক সহিংসতা তো বাংলাদেশে নতুন নয়। না, রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে নতুন নয়, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমার সবাই বোধহয় একমত হবেন। কিন্তু যেই ধরনের নৃশংসতা ঘটানো হয়েছে এবং অর্গানাইজড ওয়েতে মোবিলাইজ করে এবং ঘোষণা দেওয়া রীতিমতো এবং একটা বিশেষ শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে আর মানে যেভাবে আক্রমণটা হয়েছে, সেটাতে আমি খুবই মনে করছি যে উদ্বেগের বিষয়। এবং তারও প্রেক্ষিতেও দেখতে হবে, আপনি যেটা শুরুতে বলেছিলেন, রুবানা হক বলেছেন, যে ধরনের দাবি দাওয়া উত্থাপিত হচ্ছে, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধের অপরাধের বিচারকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে সাম্প্রতিককালে, সব কিছুর তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে আমরা আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম, নির্বাচন, সামনে নির্বাচন, এই বিষয়ে যতদিন পর্যন্ত ঐকমত্য না হবে, এই ধরনের শক্তিগুলো যেটা ঘটেছে, যে দৃষ্টান্তটা প্রশ্নকর্তা করেছেন, সেগুলো আরও বাড়তে পারে বলে আমি খুবই উদ্বিগ্ন। ধন্যবাদ ইফতেখারুজ্জামান আপনাকে। মাইনুদ্দিন খান বাদল, ফটিকছড়ির ঘটনা বেশ আলোচনা, মনে হচ্ছে সরকার এটা নিয়ে উদ্বিগ্ন। আমি একটা কথা বলি, আমি তো ওই এলাকার লোক, চট্টগ্রামের লোক। প্রশ্নের পিছনে প্রশ্ন আছে, কিন্তু আমাদের সোসাইটি এমন হয়ে যায় যে প্রশ্নকর্তাও তার চরিত্র উন্মোচন করেন, উত্তরদাতাও তার চরিত্র উন্মোচন করেন। যেভাবে রেল লাইন উপরে ফেলা হলো, তাহলে ওইটাও হলো গণপ্রতিরোধ। কনসার্ট পোড়াইয়া ফেলছেন, ওইটাও গণপ্রতিরোধ। 4টা পুলিশকে চাপাতি দিয়ে কোবাইয়া মেরে ফেলতেছেন, এটাও গণপ্রতিরোধ। বাঁশখালীর 72 বছরের হরিপদশীল, চোখে দেখে না নাপিত, তাকে জ্যান্ত পোড়ায় মারলেন, এগুলো সাংঘাতিক রকম গণপ্রতিরোধ।
এটা বিরোধী দল বলছে। না না, আমি বলছি এগুলো গণপ্রতিরোধ। আমারও তো প্রশ্ন করার অধিকার আছে। এইটা ফটিকছড়িটা যদি গণপ্রতিরোধের চেহারা হয় তো আগেরগুলো সবগুলো গণপ্রতিরোধ। আমি আপনাকে একটা কথা বলি, এক কথায় শেষ করি। ঢাকা থেকে, চিটাং থেকে ঢাকাগামী দ্রুত যে মেলটা, আপনি রেলের ফিশ প্লেট তুলে ফেলেছিলেন, খুব ভাগ্যবান সে, মানে রেল ওই রকম জোরে ছিল না, নাহলে একটা 1400 মানুষের অ্যাক্সিডেন্ট হতো। আমি ডাক্তার ইফতেখারকে স্মরণ করিয়ে দিই, দিস থিংস আর নট রিলেটেড উইথ নির্বাচন, দিস থিংস আর রিলেটেড উইথ দ্য রায়। যুদ্ধাপরাধীদের বিচারের সাথে এটা যুক্ত। দিস থিংস আর রিলেটেড উইথ 13 দফা, খুব পরিষ্কার। এইখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো খুব পরিষ্কারভাবে, আপনি যদি গণতান্ত্রিক চাদরের নিচে থাকতে না চান, গণতান্ত্রিক চাদরের বাইরে গিয়ে আচরণ করেন, দ্যাট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল বি ট্যাকেলড দ্যাট ওয়ে। এখন এই যে আমি আসছি আপনার কাছে একই বিষয়ে, যে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গত 2 মাস 3 মাসে একই পরিস্থিতি দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে। সরকার যেভাবে এটাকে মোকাবেলা করছে, একজন ক্ষমতাসীন জোটের অংশীদার হিসেবে আপনারা কি এতে সন্তুষ্ট হতে পারছেন? আপনাদের কি মনে হয় যে সরকার ঠিক মতো এটাকে মোকাবেলা করতে পারছে? আমি আবারও বলছি, সরকার মোকাবেলা করার ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে প্রথম অবস্থায়। গণতান্ত্রিক সহিষ্ণুতার নামে সমস্ত বিশ্বে একটি কথা চালু আছে, এক্সেসিভ ইউজ অফ ফোর্স, সেটা যেমন খারাপ, আন্ডারসাইজ ইউজ অফ ফোর্স ইজ অলসো খারাপ। যেখানে 100 গুলি মারার কথা ওখানে 1 গুলি মেরে বসে থাকলেন, সেটাও যেমন খারাপ। 100 গুলি মারার জায়গায় 500 গুলি মারলেন, সেটাও খারাপ। আমি খুব পরিষ্কারভাবে মনে করি সারা দেশে 13-14টা জায়গায় এই ঘটনা ঘটেছে, 33টা উপজেলায় এই ঘটনা ঘটেছে। একদম ইট ইজ অন রেকর্ড। যেখানে মহাজোটের প্রার্থী বা মহাজোটের এমপি নাই, সে সমস্ত এলাকাগুলো বেছে নেওয়া হয়েছে। এভাবে ধরে ধরে প্রমাণ করতে পারে। তাহলে আপনাকে মনে হচ্ছে যে পুলিশের আরো বাড়তি শক্তি প্রয়োগ করা দরকার ছিল? আমি বলছি যে সামনের দিনগুলোতে আমাদের একমাত্র আমাদের নারী সদস্য রুবানা হক যে কথা বলেছে, আমরা এত কিছু বুঝতে চাই না, আমরা শান্তি চাই, আমরা বাঁচতে চাই। সেখানে টু প্রোটেক্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনাকে আঙুল চুষতে বলা হয়নি। আমি খুব পরিষ্কারভাবে বলি, আপনি যতক্ষণ গণতান্ত্রিক মাত্রায় আন্দোলন করবেন, আই উইল স্যালুট ইউ। যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবেন, আই উইল স্যালুট ইউ। আপনি ফিশ প্লেট তুলে যেতে যাবেন, আপনি আমার কাছ থেকে গণতান্ত্রিক আচরণ। ধন্যবাদ মাইনুদ্দিন খান বাদল। আমি দর্শকদের মতামত দিতে চাই। এ পাশে আপনি প্রথম সারিতে। আসলে শুধু ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশে আজকে যেভাবে মানে অগণতান্ত্রিক আচরণ করছে বিরোধী দল এবং সরকার, কারণ হচ্ছে যে আমরা বিরোধী দলের পক্ষ থেকেও কোনো সহানুভূতি দেখছি না, সরকারের পক্ষ থেকেও কোনো রকম সহানুভূতি আচরণ দেখছি না। তো এই অবস্থায় অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আমি কি মানে এভাবে অনিরাপদ থাকবো? মানে আমি নিজেকে নিরাপদ মনে করছি না। আর এভাবে চলতে থাকলে আমরা কি আরেকটা 1-11 প্রত্যাশা করছি কিনা? ধন্যবাদ আপনাকে। এ পাশে আপনি চতুর্থ সারিতে অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, খুব সংক্ষেপে বলবেন। আমার মনে হয় শুধু ফটিকছড়িতে নয়, এই বাংলাদেশের যেখানেই সন্ত্রাসী এরকম আক্রমণ হচ্ছে, এটা সরকারকে কঠোর হস্তে দমন করা উচিত। আর বিরোধী দল কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এরকম আচরণ করছে, এটাও আমরা প্রত্যাশা করি না। আমি আজকে সাধারণ নাগরিক হিসেবে ঘর থেকে বের হয়ে ঢাকায় আসব, আবার গ্রামে ফিরে যাব, এরকম নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমরা দেশের কাছে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এটাই আমরা আশা করি। ধন্যবাদ। এখানে একই সারিতে আপনি চতুর্থ একজন নারী হাত তুলেছিলেন। জি, আপনি। বিষয়টা হচ্ছে যে হরতাল যদি একটি দলের গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে হরতালগুলো আমরা দেখতে পাচ্ছি এই 42 বছরের আগে থেকে, তো এখন যেটা আমরা দেখছি যে এত ধ্বংসাত্মক, এত নৃশংসতা, কিন্তু এটার শিকার হচ্ছে আমার মতো সাধারণ মানুষেরা। আমার দু দলেরই কাছে প্রশ্ন, আপনারা গণতন্ত্রের কথা বলেন, বিরোধী দলও বলেন, সরকারি দলও বলেন, সব দলই বলেন, কিন্তু আসলে কি গণতন্ত্র হচ্ছে? যদি হয়ে থাকে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ এই হরতালের নৃশংসতার শিকার হচ্ছি, আমরা কার দ্বারস্থ হব? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবার ফেরত আসার চেষ্টা করব। রুবানা হক, কি বলবেন? ফটিকছড়ির ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল, এটাকে বিরোধী দল বলছে এগুলোকে এক ধরনের গণপ্রতিরোধ, আবার কেউ বলছেন না এগুলো সন্ত্রাসী ঘটনা, কি বলবেন?
8ই এপ্রিলের পরে মোটামুটিভাবে 21টি জেলায় গণ্ডগোল হয়েছে এবং এটিকে যদি আমরা গণপ্রতিরোধ বলি তাহলে ভয়ানকভাবে ভুল বলা হবে। তবে একেবারে যে জনসমর্থন নেই তাও তো না, কারণ যারা করছেন তারা তো আমাদেরই মতো নাগরিক। কাজেই কি অবস্থায় এগুলো হচ্ছে সেটা দেখতে হবে। অবশ্যই সহিংসতাকে আমরা কোনো মতেই সমর্থন করতে পারি না এবং একই সাথে এটাও বলতে চাই যে আমরা, বাদল সাহেব এখানে আছেন এই জন্য বলছি সাহস করে, যে শুনেছি মে মাসে নাকি ওনারা বড় একটি প্রতিরোধ, একটা বড় ধরনের সমাবেশ করবেন। কাগজে পড়েছি 27 এপ্রিল একটি নারী সমাবেশ, 5 তারিখে ঢাকা অবরোধ। একটির পরে একটি যদি এভাবে কর্মসূচি আসতে থাকে তাহলে আমরা কোনোভাবেই সাধারণ মানুষজন এবং ব্যবসায়ীরা নিরাপদ না। এটি অত্যন্ত দুঃখজনক। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে হরতালের একটি খালি আমি উত্তর দিতে চাই। সেটি হলো যে হরতালটি নিয়ে, হরতালের কনসেপ্টটা নিয়ে আমরা সবাই কিন্তু, স্পেশালি যারা ব্যবসায়ী, তারা প্রতিনিয়ত যুদ্ধ করছি এবং বলছি হরতাল বন্ধ করে দেন। আমি কিন্তু এর পক্ষে না। হরতাল কিন্তু হবেই, হরতাল হবে। আজকে যিনি আছেন ক্ষমতায় উনি বিপক্ষে গেলে একই কাজ করবেন। এখন এই পাল্টাপাল্টি হরতালের এই জবাব দেওয়া, আসলে এটিকে কখনোই আমরা বন্ধ করতে পারবো না। আমরা সাধারণ মানুষ বললেও কিছু হবে না। হরতাল আপনি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমার গাড়ি পোড়াতে পারেন না, আপনি আমার এক্সপোর্টের ট্রাক জ্বালাতে পারবেন না, আপনি আমার বাড়িতে আগুন দিতে পারেন না, আপনি আমার রেল লাইন উপড়াতে পারেন না। এটি আমি স্বতঃপ্রণোদিত হয়ে যদি হরতালে অংশগ্রহণ না করি, আপনার কোনো অধিকার নেই আমাকে এটির একটি ভিকটিম বানানো। ধন্যবাদ রুবানা হক আপনাকে। শামসুল মুবিন চৌধুরী। ধন্যবাদ। পরিষ্কার হয়ে গেল যে যদিও প্রশ্নটি ছিল শুধু ফটিকছড়িকে নিয়ে, তবে প্রশ্নকর্তাদের যে প্রশ্ন থেকে পরিষ্কার হয় যে তারা সার্বিক বিষয়টি নিয়ে সকলে আতঙ্কিত বলেই তার প্রশ্ন করছেন এবং হরতালের পক্ষে বলেছেন। হরতালের যে সহিংসতা বা প্রতিহিংসার যে রাজনীতি সেটা নিয়ে কথা বলেছেন। রুবানা পরিষ্কারভাবে বলেছেন যে এই ধারাবাহিকতা দুঃখজনক হলেও সত্য, আগামীতে হয়তো থাকবে। এটা কিন্তু আমি এখানে ইফতেখারুজ্জামানের সাথে কথা বলি যে কথাটায় আসি, যে মূল বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই যেতে হবে। একটু আমি দেশের বাইরে যাই, ইতিহাসের দিকে যদি তাকাই, এই প্যালেস্টাইন যে বিষয়টা নিয়ে বারবার কথাটা হয়, যখন হামাস বা হিজবুল্লাহ যখন ইসরায়েল আক্রমণ করে, সারা বিশ্ব ওদেরকে কিরকম সমালোচনা করে, কিন্তু প্যালেস্টিনিয়ানরা বলে রুট কজটা খুঁজে বের করো, কেন আমার ওয়ালের পর পিঠ থেকে গেছে, আমি এটা করব। রুট কজটাকে কিন্তু আমি বলবো ইফতেখারুজ্জামান সুন্দরভাবে কথাটা বলেছেন এবং তার সাথে আমি একদমই একমত যে সার্বিক বিষয়টা আমাদের সামনে আনতে হবে। হরতালে ফিশ প্লেট তোলা, রেললাইনে ফিশ প্লেট তোলা, বাণিজ্যের গাড়িতে আগুন সংযোগ, এটা নতুন কিছু নয়। কিন্তু যদি আপনারা দেখবেন ফিশ প্লেট আগেও তোলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তাদের গায়ে আলকাতরা লাগানো হয়েছে, তাকে পানিতে ফেলা হয়েছে। আমার এখানে মূল কথাটা হচ্ছে যে অতীতের দিকে না তাকিয়ে বা অতীতকে দৃষ্টান্ত হিসাবে আমরা না উল্লেখ করে আসুন আমরা একসাথে ভবিষ্যতের দিকে তাকাই। কিভাবে বাংলাদেশের মানুষের মনে আমরা সান্ত্বনা দিতে পারি যে বাংলাদেশে আসলেই প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে, গঠনমূলক রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো, সেই প্রতীক্ষায় কিন্তু আগামী প্রজন্ম তাকিয়ে আছে। আজকে যারা আপনারা আছেন, যেটা আপনি বলেছেন, আপনিও বলছেন যে এখানে সহিংসতা নিয়ে কথা হচ্ছে, শান্তি নিয়ে কথা হচ্ছে, এবং ফটিকছড়ির এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের দলের একজন নেতা একটা মন্তব্য করেছেন জনসভায় যে এটাকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই ধরনের এইভাবে যেন গণপ্রতিরোধ গড়ে তোলা হয়, এটাকে একটা দায়িত্বশীল বক্তব্য বলে আপনি মনে করেন? যিনি বলেছেন আই থিঙ্ক ওনাকে প্রশ্ন করলে বোধহয় ভালো হবে। মনে হয় যে আপনাদের দলের অবস্থান, এখানে ব্যক্তিগত কোনো মতামত দেব না। আমার কথাটা হচ্ছে যে জিনিসটা সার্বিকভাবে দেখতে হবে। এই যে বর্তমানে যে উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে, এখানে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন জায়গায় উঠে আসছে, বারবার উঠে আসছে। সেই কথাগুলো এখন কিন্তু লাগামহীন কথার আমাদের রাজ্য হয়ে গেছে। এখন সেইটা থেকে বেরিয়ে আসতে হলে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য রাজনৈতিক পন্থা বাংলাদেশ অবলম্বন করতে পারি, সেটাই বোধহয় আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ শামসুল মুবিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলেও অংশগ্রহণ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন।
বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন জয়নব আক্তার। ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, বিশ্বব্যাংক কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভানিকে নিষিদ্ধ করার পর পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির সঙ্গে সরকারের কারো কারো জড়িত থাকার বিষয়টি কি আরও স্পষ্ট হয়ে উঠল? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। সাম্প্রতিক সময়ে এই খবরটি আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে বিশ্ব ব্যাংক কানাডীয় যে পরামর্শক প্রতিষ্ঠান তাকে নিষিদ্ধ করেছে 10 বছরের জন্য, এবং সেখানে পদ্মা সেতুতে যে কথিত ষড়যন্ত্রের দুর্নীতি ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল সেই প্রসঙ্গে এটি এসেছে, এবং সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শুরুটা করতে চাই ইফতেখারুজ্জামান আপনাকে দিয়ে। দুর্নীতি বিরোধী সংস্থা, কি বলবেন? ঠিকই, মানে যে এসএনসি লাভালিনকে ব্ল্যাকলিস্ট করার ফলে এই বিষয়টা আরও বেশ পরিষ্কার হলো যে বিশ্বব্যাংক অনেক আগে যেটা উপলব্ধি করেছিল, লাভালিনের নিজের বক্তব্যে সেই জিনিসটা স্বীকৃত হয়েছে এবং তার প্রেক্ষিতে তাদেরকে 10 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এবং প্রকারান্তরে এই কথাটা আরেকবার, এই ধারণাটা আরেকবার ঘনীভূত হলো যে তারা এক হাতে তালি বাজেনি, এখানে কোনো অ্যাক্টার্স যারা ছিল, যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, দুর্নীতিই হোক, দুর্নীতি ষড়যন্ত্রই হোক, সেটি যেরকম সঠিক, কিন্তু অন্যদিক থেকে কানাডীয় আদালতে এবং বাংলাদেশের জুডিশিয়াল প্রসেসে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সুস্পষ্ট বলতে পারবো না যে দুর্নীতি প্রমাণিত হয়েছে আমাদের এই দিকটা, এই বাংলাদেশে যে 10 জনের তালিকার কথাটা বলা হয়েছিল সেটি। এবং এই প্রসঙ্গে যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে এখন এই প্রেক্ষিতে যেটা হলো, আমাদের সরকার বিশেষ করে আমাদের দুর্নীতি দমন কমিশনের উপরে একটা একদিক থেকে বড় ধরনের নতুন করে চাপ সৃষ্টি এবং সুযোগ সৃষ্টি। চাপ এই অর্থে যে তাদের উপরে প্রত্যাশা হবে যে আসলে বাংলাদেশে যদি কেউ ওই যে এসএনসি লাভালিনের ষড়যন্ত্রের সাথে জড়িত থেকে থাকে, ঠিকই তাদেরকে যথাযথ প্রক্রিয়া বিচারে কাঠগড়ায় নিয়ে আসা। একইভাবে দুর্নীতি দমন কমিশনের উপর কিন্তু যে সাধারণভাবে যে আস্থাহীনতার বা আস্থার ঘাটতি সৃষ্টি হয়েছে সেটি আবার নতুন করে প্রমাণের সুযোগ হয়েছে। আদালতে প্রমাণ হওয়া একটি বিষয়, আর এসএনসি লাভালিনকে যে ব্ল্যাকলিস্টেড করেছে বিশ্বব্যাংক, যখন এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা হবে সেখানে বাংলাদেশের নামটি উঠে আসবে যে কেন সেটি হয়েছিল, এটা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেবে? অবশ্যই এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়। বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের কাছে আমরা পদ্মা সেতু নামক একটা বলবো যে শো পিস তুলে দিলাম, তাদের অফিসে ওয়ার্ড্রোবে থাকবে, যে তারা দুর্নীতির অভিযোগ আসলে তারা দৃঢ় অবস্থান, শক্ত অবস্থান নিতে পারে। এটা কিন্তু বিশ্বব্যাংকের হাতে আমরা তুলে দিলাম। তবে আমার এই প্রসঙ্গে আরেকটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে পদ্মা সেতু যেটা হয়েছে, একদিক থেকে আমাদের সরকারের দুর্নীতির অভিযোগ আসলে অস্বীকৃতির মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানো এবং সেটাতে দৃঢ়ভাবে শক্তভাবে অবস্থান করা, অন্যদিক থেকে বিশ্বব্যাংকেরও একটা দাতা সংস্থা হিসাবে, আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থা হিসাবে যে এক ধরনের দাদাগিরি, হাই হ্যান্ডেডনেস, সেটার প্রমাণ। আমি এটা অনেক ব্যাখ্যা আছে, শুধু একটা কথাই বলতে পারি, আজকে বিশ্বব্যাংক যে অবস্থানটা নিয়েছে পদ্মা সেতু কেন্দ্র করে, বিশ্বব্যাংক কি আমাকে বলতে পারবে যে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কোনোটিতে দুর্নীতি নাই, এর চেয়ে বড় ধরনের দুর্নীতি নাই, এর চেয়ে বড় ধরনের দুর্নীতির ষড়যন্ত্র নেই, এ কথাটা কি বিশ্বব্যাংক প্রমাণ করতে পারবে আজকে আমাদেরকে? কাজে এখানে যেটা হয়েছে অবশ্যই অভিযোগ নিশ্চিত করেছিল এবং সেটার যথার্থতা আমরা দেখতে পাচ্ছি ক্রমাগতভাবেই, কিন্তু এখানে অন্য কোনো উপাদান কাজ করেছে কিনা, যেমন একটা পর্যায়ে বিশ্বব্যাংক চেয়েছিল যে একটি চাইনিজ কোম্পানিকে পুশ করার জন্য, সেই ধরনের অনেকগুলো আছে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে, অবশ্যই আমাদের পদ্মা সেতুটা আপনার প্রশ্নের উত্তরে যে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে সরকারের জন্য এবং দেশবাসীকে একটা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। ধন্যবাদ ইফতেখারুজ্জামান। রুবানা হক। বিশ্বব্যাংক গতকালই একটি ফোরামে বান কি মুন বলেছেন, ওখানে প্রেসিডেন্ট কিমও ছিলেন, বান কি মুন বলেছেন যে দি অনলি ওয়ে আউট অফ পভার্টি ইজ জিরো টলারেন্স টু করাপশন। এটি একেবারে সবাই জানে, এটি নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। বিশ্বব্যাংক ওখান থেকে কি বলেছে, লাভালিনকে 10 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করেছে এবং আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আমাদের সরকার সম্ভবত কখনোই বলেননি যে অনুসন্ধানটি ঠিকমতো হবে না, কাজেই নৈর্ব্যক্তিকভাবে সব কিছু আগাবে, আমরা এটাই আশা করি। তবে হ্যাঁ, সময় লাগবে বলে আপনার রিফ্লেকশন যদি বলেন বা পারসেপশন যদি বলেন, তাহলে রিয়ালিটি আর পারসেপশন দুটো আলাদা জিনিস। পারসেপশন, হ্যাঁ, বাংলাদেশ মোটামুটিভাবে আমরা করাপ্ট, এই পারসেপশনটা আমরা সত্যি আসলে শোকেস যেটা বলছিলেন ডক্টর ইফতেখার, যে এটি আমরা আসলেই ওদের ওয়ার্ড্রোবে তুলে দিয়েছি, এটি তাদের জন্য একটি উপহার হয়েছে। বাট এটাও সত্যি যে বিশ্বব্যাংকের আভ্যন্তরীণ দুর্নীতি কয়েক মাস আগে বিশাল করে প্রচারিত হয়েছে এবং বিশ্বব্যাংকের চীনের বহু প্রকল্প প্রশ্নবিদ্ধ। কাজেই একমাত্র খালি একভাবে তালি বাজিয়ে গেলেই বোধহয় এটা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ রুবানা হক। দর্শকদের সুযোগ দিতে চাই, আপনি একবার উঠেছিলেন তখন সুযোগ দিতে পারিনি, এবার বলুন এই প্রসঙ্গে যে
এসএনসি লাভালিনকে যে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশের লাভালিন তাদের দুর্নীতির যে অভিযোগ আছে সেটা স্বীকার করেছেন, কিন্তু আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন যে মন্ত্রীদের অভিযোগ উঠছিল তিনি তো পদত্যাগ করতে চাচ্ছিলেন এবং দুর্নীতি দমন কমিশনকে বলা হয় টুথলেস টাইগার। আসলে কি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কি দুর্নীতি দূর করতে পারে? আর আমি স্যার ডক্টর ইফতেখারুজ্জামানকে প্রশ্ন করতে চাই, আপনারা যে টিআইবির যে রিপোর্টগুলো প্রকাশ করেন সেখানে কি যে গবেষণার যে স্যাম্পলিংগুলো নেন সেটার সংখ্যা কিংবা সেটা কি কতটুকু কার্যকারী সেটা একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে আমরা একটি অনুষ্ঠান আমরা আলোচনা করেছিলাম, যাই হোক আপনি মতামত দিয়েছেন সেটি আমরা দেখি আর কার কাছে। ওই কোনায় একজন হাত তুলেছেন আপনি। বিশ্বব্যাংকের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করাটা জাতির জন্য কতটা আশানুরূপ, ভবিষ্যতে এটা জাতির জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শমশের মুবিন চৌধুরী। পদ্মা সেতু দুঃখজনকভাবে বাংলাদেশের বা বিশ্বের কাছে দুর্নীতির একটা প্রতিকৃতি হয়ে দাঁড়িয়েছে। এটাই বোধহয় আমাদের জাতির জন্য দেশ হিসাবে সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়। বিশ্বব্যাংকের অন্য কোথাও যদি ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে অবশ্যই সেটাও তদন্ত হওয়া উচিত, সেইভাবে একইভাবে এটা উত্থাপিত করা প্রয়োজন, উন্মোচন করা সকলেরই প্রয়োজন। কিন্তু আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে এই শুধু পদ্মা সেতু নয়, আজকে যদি পত্রপত্রিকায় পড়ে থাকেন তাহলে দেখবেন যমুনা সেতুতে যে টোল কালেকশনটা হয় সেটা নিয়ে কত বড় দুর্নীতি শুরু হয়েছে পরিষ্কারভাবে উঠে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান রাইটস রিপোর্টটা বেরিয়েছে, বার্ষিক হিউম্যান রাইটস রিপোর্ট, হয়তো আপনি দেখেছেন। যদি আপনারা পড়েন তাহলে বিশ্বব্যাংক নিয়ে আপনারা বেশি লজ্জিত হবেন না সেই প্রতিবেদনকে বেশি লজ্জিত হবেন, সেটাই প্রশ্নটা নিজেরা করবেন। আমার কথা হচ্ছে যে আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে, বারবারই কথাটা বলছি। আজকে দেখেন আমরা কোথায় পৌঁছেছি। প্রফেসর ইউনুসকে উনি এত বড় না, আমি সার্বিকভাবে আনতে হবে জিনিসটা এখানে, সেটা হচ্ছে যে আমরা সেই মন মানসিকতা বেরিয়ে আসতে হবে। উই মাস্ট লার্ন টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, দেন উই ক্যান অনলি প্রসিড। এই জিনিসটাকে আমাদের সকলে আনতে হবে। এটা শুধু আপনি পদ্মা সেতু, যমুনা সেতু, নির্বাচন এককভাবে দেখলে হবে না, সার্বিকভাবে জিনিসটাকে দেখতে হবে। জাতির কাছে আমরা সকলে সেই আমাদের একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এই জাতিকে আমরা সম্মানজনক জাতি হিসাবে দাঁড়া করাতে পারব। ধন্যবাদ শমশের মুবিন চৌধুরী। মাইনুদ্দিন খান বাদল, কি বলবেন, এটা বাংলাদেশের জন্য কতটা বিব্রতকর পরিস্থিতি? দেখুন, আমি এটা কথা পরিষ্কার করে বলি, ওই বিশ্বব্যাংক বলা টলার আগে আমরা কিন্তু পার্লামেন্টে কতিপয় সদস্য এই নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম। যদি রেকর্ড দেখেন এই প্রশ্নটা আমরা তুলেছিলাম। আমার কথা হলো যেটা, যে এই ব্যাপারে কোনো আপোষ করার কোনো দরকার নেই। আপোষ কি করেছে সরকার? না, আমি বলছি আপোষ করার কোনো দরকার নেই। কিন্তু আমি দুটো জিনিস খালি বলবো, সেটা হলো যে বিশ্ব ব্যাংক, ওই নামের আগে বিশ্ব আছে, কোথাও কোনো ব্রাঞ্চ নাই। আমার গ্রামের লোকরা বলেতে সবাই বিশ্বব্যাংক বিশ্বব্যাংক বলে, ব্রাঞ্চ কোথায়? তো নামের আগে বিশ্ব থাকাতে ওনারা যদি মনে করেন ওনারা মাতবর দাদাগিরি করবেন, সেটারও সমস্যা আছে। যেমন আমাদের এখানে কাউকে যদি আমরা পানিশ করতে চাই, দুদক আছে, দুদক বলেছে আমরা ওই রমেশ সাহার ডায়েরিটা দেখতে চাই, যেই ডায়েরিতে উনি এটা লিখেছেন। কানাডিয়ান কর্তৃপক্ষ ডায়েরি দেবেন না। আমরা বলেছি যে আপনারা যে লাভালিনকে বিচার করছেন আমরা একটু শুনতে চাই কি বলছেন, ওনারা সেটাও দেবেন না। ওনারা আমাদের থেকে প্রতিদিন কাগজ চাইতে পারেন কিন্তু কাগজ দেবেন না। আমি আমার মতো করে মন্তব্য করছি, আমার দায়িত্ব নিয়ে। দিস ইজ টু মাচ, দিস ইজ অডাসিয়াস, দিস ইজ এ সোভারেন কান্ট্রি। আমার এখানে কেউ ক্রাইম করতে থাকতে আবুল হোসেন হোক আর আবুল হাসান হোক, দে শুড বি টেকেন ইনটু টাস্ক, 100 বার বলবো। কিন্তু কারো মাতব্বরি অ্যাকসেপ্ট করার মতো অবস্থা বাংলাদেশের নাই, সেটাও মাথায় রাখুন। ধন্যবাদ মাইনুদ্দিন খান বাদল আপনাকে। আমি এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন ইসরাত জাহান বিজু। আমরা প্রায়শই দেখি যে আমাদের বিদেশে কর্মরত যে ভাই বোনেরা আছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদাক্রান্ত হলে তারা কিন্তু স্থানীয় বাংলাদেশি হাইকমিশনের সাহায্যটা খুব সহজে পান না, তাদের অ্যাক্সেসটা সেখানে একেবারে মানে নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে দ্রুত সেবাগুলো প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অতি সম্প্রতি গ্রিসে
বেশ কিছু বাংলাদেশি তারা গুলিতে একটি স্ট্রবেরি খামারে তাদের বকেয়া বেতন নিয়ে যখন বিক্ষোভ করতে গিয়েছেন তখন তারা গুলিবিদ্ধ হয়েছেন। তারপরেই প্রশ্নটা আরও সামনে এসেছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই রুবানা হক আপনাকে দিয়ে। আসলে বিদেশে যারা কাজ করছেন বাংলাদেশে তারা কতটা সুবিধা পাচ্ছে বা কি করা যায় তাদের জন্য? যারা এনআরবি আছেন, বাইরে যারা থাকেন, তাদের টাকায় আমরা চলি, তারা আমাদের রেমিটেন্সকে জিয়ে রাখেন, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা আমরা হ্যান্ডেল করি ওদের থ্রুতে। একমাত্র গার্মেন্টস আর এই রেমিটেন্স, এছাড়া আমাদের কিছু নেই। সেই অর্থে যদি চিন্তা করি তাহলে নিশ্চয়ই বিদেশে যতগুলো বাংলাদেশি মিশন আছে প্রত্যেকটিকে আরও অনেক বেশি কাজ করতে হবে। এই আজকে যে অভিযোগটি করছেন এই অভিযোগটি কিন্তু বহু কালের, বহু বছরের। কোনো সরকারের সময় কিন্তু আমরা খুব কখনোই সাধুবাদ কাউকে দিতে দেখিনি বিদেশি কোনো মিশনকে, মানে বিদেশে আমাদের মিশনগুলোকে। কাজে অ্যাক্সেসটাকে বাড়াতে হবে ফর শিওর। এবং আপনি যদি খালি 30 জনের এই আহত হওয়ার ঘটনাটি দেখেন আমরা কিন্তু সবাই বস্টনে কি হচ্ছে ওটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম যে আমাদের নিজেরা বাংলাদেশি ভাইরা 30 জনের কী অবস্থা আমাদের কিন্তু কারোর কোনো খোঁজ ছিল না। কাজে আমরা প্রায়শই নিজেরাই এক ধরনের বিচ্ছিন্নতা থেকে ভুগি নিজেদের মধ্যেই কিন্তু। কাজে এটিকে কারেক্ট করতে হবে, সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাকে। ইফতেখারুজ্জামান, কি করা যায় বিদেশে বাংলাদেশি শ্রমিকদের? খুব সংক্ষেপে 30 সেকেন্ড সময় পাবেন। অবশ্যই আমি মনে করি যে এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান তারা রাখছেন যেহেতু, এবং অন্য এবার মানবিক দৃষ্টিকোণ থেকেও সরকার আসলে বিষয়টি আমরা যেটা দেখেছি, এই যে অভিযোগটা এসছে, যে প্রশ্নটা এসছে, অত্যন্ত যুক্তিযুক্ত, যথার্থতা রয়েছে। কোনো সরকারই আসলে এই বিষয়টাকে কৌশল মানে স্ট্র্যাটেজিক্যালি দীর্ঘমেয়াদী চিন্তা করে কিছু করেননি এখনো পর্যন্ত। এই যে আমরা বলি যে এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, আসলে কিন্তু শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এটা কিন্তু জনশক্তি রপ্তানি আছে, বাণিজ্য মন্ত্রণালয়, সকলের একটা যৌথ কৌশলের নিরূপণের দরকার এবং বিশেষ ব্যবস্থা করা দরকার, যেটার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্ট ইভেন তারা যে অর্থ বিদেশে পাঠাচ্ছে তার খুবই কিয়দ অংশ সেটা দিয়ে কিন্তু খুব সহজে করা সম্ভব। সরকার আরও সংবেদনশীল হওয়া দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে, সেগুলো থেকে আমরা শিখতে পারি, আমাদের সরকার উচিত সেদিকে। ধন্যবাদ ইফতেখারুজ্জামান। একজন দর্শকের মন্তব্য নেব। আপনি মাঝখানে অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন এই প্রসঙ্গে, যে বিদেশি বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তার প্রসঙ্গ, খুব সংক্ষেপে। আমি সরকারকে বলবো যে বিদেশে যারা আমাদের কাজ করে তাদেরকে ভালো নিরাপত্তা দেওয়ার জন্য কমিশনটাকে আরও পাওয়ার দেন এবং কি ভালো নিরাপত্তা দেন। তাহলে না হলে দেখবেন যে আমরা 32 জন আহত হয়েছে 32টা জেলার, এক সময় সেখান থেকে আর বিদেশে লোক যাবে না, রেমিটেন্স বন্ধ হবে, ব্যালেন্স অফ পেমেন্ট বন্ধ হয়ে যাবে, তখন আমার লোনের জন্য আবার IMF দৌড়াতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শমশের মুবিন চৌধুরী, আপনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন, কেন হচ্ছে না এটা সমস্যার সমাধান? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক। অনেক কিছু করার এখনও রয়েছে। যে পরিমাণ পরিবর্তন হয়েছে যথার্থ নয়, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। একটা দূতাবাস শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যদি ন্যস্ত থাকতো তাহলে কিন্তু সমন্বয়টা অনেক ভালো হতো। আপনি দেখেন ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে থাকেন, কোনো সমন্বয়হীনতায় ভোগেন, কারণ সরকারি তরফ থেকে, আমি কোনো বিশেষ সরকারকে দোষ দিচ্ছি না, আমি সার্বিকভাবে কথাটা বলছি, যে সেই সমন্বয়হীনতা বন্ধ শেষ করে একটু সমন্বয় আনতে হবে। দৃষ্টান্তমূলক যদি আমরা হিসাবে দেখি তাহলে ফিলিপিন্স এবং থাইল্যান্ড, এশিয়ার ভিতরে যদি দেখি আমরা, ফিলিপিন্স এবং থাইল্যান্ড অত্যন্ত আধুনিকভাবে তারা দূতাবাসগুলোকে তারা সংগঠিত করেছে। কারণ ফিলিপিন্সের আমাদের চেয়ে বেশি লোক তারা বিদেশে অনেক জায়গায় অনেক রাষ্ট্রে কাজ করে। মেক্সিকো আরেকটি উদাহরণ হতে পারে। এই বেস্ট প্র্যাকটিসকে অবলম্বন করে আমাদের বাংলাদেশে বিদেশে যারা শুধু শ্রমিক নয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কিছু শুধু শ্রমিক নয়, নাগরিক যারা বাংলাদেশি নাগরিক যারা বিদেশে রয়েছেন তাদেরকে সঠিকভাবে কল্যাণ এবং সেবা দেওয়ার জিনিসটা বাংলাদেশ দূতাবাসদের মধ্যে একটা মানে ইন্টেগ্রাল পার্ট হতে হবে, মূল লক্ষ্য হতে হবে। ধন্যবাদ শমশের মুবিন চৌধুরী আপনাকে। মাইনুদ্দিন খান বাদল, খুব সংক্ষেপে কি বলবেন? আমি একজন প্রাক্তন ডিপ্লোম্যাট, টেকনিক্যাল প্রবলেম যেটা বলেছে দ্যাট ইজ ট্রু, সেটার সাথে একমত। তো আমার কাছে অন্য জায়গা আমি খুব অল্প কথায় শেষ করতে চাই। মানসিকতাটা বদলাতে হবে। আমাদের ডিপ্লোম্যাটদের মনে রাখতে হবে they represent a country which is 42nd economy of the world, 20th biggest market of Asia. তাদের টিমিড ডিপ্লোমেসি টাইম ইজ ওভার। এবং সাথে সাথে ওনাদেরকে মনে করিতে হইবে যাহারা বাহিরে আছেন উহাদেরকে আদম বিবেচনা করার থেকে ওনাদের বেরিয়ে আসতে হবে, মানুষ বিবেচনা করতে হবে। সো সেইখানে আমি যেটা মনে করি সেটা হলো টিমিড ডিপ্লোমেসির বদলে নিজেদের সংহতি ডেভেলপ করে কনস্ট্রাকটিভ পজিটিভ
ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টে তাকে ধন্যবাদ মাইনুদ্দিন খান বাদল আপনাকে। আমাদের হাতে আজ সময় শেষ হয়ে এসেছে। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্যানেলে যে চারজন আছেন আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে উপস্থিত দর্শকদের। এছাড়া ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে চট্টগ্রামে। সেই পর্যন্ত বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, আমরা দুজনে এখানে বিদায় নিচ্ছি।